ওরে বাপরে, আপনি ফোন করতে পারবেন? তোমার রেজাল্ট ভালো, তুমি ব্রিলিয়ান্ট। আরে ব্রিলিয়ান্ট তো আমি কাগজে কলমে, কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা ছাড়া তো এখন কোনো কাজ হয় না, বুঝিস না? অভিজ্ঞতা কি কাজ করে এমনি হয়? আমার পার্সোনাল কাজে কি দরকার ছিল? সমস্যা কি? মাস গেলে এতগুলো করে টাকা দিচ্ছি, দেখেই থাকবে। আপনি আমার কাছে কি চান? আমি ছোট্ট একটা help চাই। আমি আপনাকে কি help করতে পারি? আপনার এখনো সেরকম ধারণা? এই অফিসে কিন্তু আমি আপনার চেয়ে অনেক বেশি দিন আছি। তাছাড়া এমন অনেক ব্যাপারই আছে যেটা আপনি জানেনই না। ঠিক আছে, তাহলে আপনিই বরং বলে দিন আমি কি কি জানি না, আর কেনই বা আপনার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই প্রজেক্ট খায়রুল স্যার নিয়ে নেবেন। এই লাইনে খায়রুল স্যারের মতো অভিজ্ঞতা কিন্তু ফারিয়া ম্যাডামের নেই। আর তাছাড়া চট্টগ্রাম প্রজেক্টটা কিন্তু বেশ জটিলতা আছে। এরকম জটিল প্রজেক্ট কিন্তু খায়রুল স্যার বিগত দিনে অনেক ফেস করে এসেছে, যেটা কিন্তু ফারিয়া ম্যাডাম ফেস করেনি। তাহলে কি আপনি শিওর ফারিয়া ম্যাডাম এই প্রজেক্ট ডিল করতে পারবে না? পারবে না সেটা আমি বলছি না, তবে এখনো শিওর না। সেজন্যই বলছিলাম চলেন না এক কাপ চা খেয়ে আসি। আরে কাজ তো পরেও করা যাবে। আসলে ওই যে বললাম যে আমি একটু আগে খেয়ে এসেছি, তার চেয়ে বরং আপনি যান, আপনি কি খেয়ে আসুন। মনে হচ্ছে আপনি আমাকে ইগনোর করছেন। আমি বুঝি না প্রিন্স, আপনি এত গায়ে পড়েন কেন বলেন তো? যান না, আপনি নিজে গিয়ে চা খেয়ে আসুন, আমাকে আমার হাজার কাজটা শেষ করতে দেন। কি হলো? কি হলো সেটা তো তোমার থেকে কেউ ভালো করে জানে না খায়রুল। তুমি নিজেও সেটাকে উপলব্ধি করতে পারছো, তাই না? আসলে দেখো, আই এম সরি শ্যামলী, তোমার কাজিনের চাকরিটা আমি জানতাম তুমি পারবে না, কারণ তুমি তোমার দুলাভাইয়ের বিজনেসটাকে নিজের মনে করলেও তারা যে তোমাকে নিজের ভাবে না সেটা আমি জানি। তুমি এভাবে বলছো কেন? আর কিভাবে বলবো তুমি বলো? চাকরিটার কথা না হয় বাদই দিলাম, চট্টগ্রামের প্রজেক্ট সেটার কি হলো? সেটাও তো তোমার হাতছাড়া হয়ে গেল। তুমি তো জানো ফারিয়া ওটা নিজে ডিল করতে চাচ্ছে। তাহলে শুরু থেকেই কেন করলো না? এতদিন ধরে তোমাকে দ্বারা প্রজেক্টটা গোছানোর পরে তোমার আদরের দুলাভাই সেই কাজটা কেন তার মেয়ের হাতে তুলে দিলেন? প্রতিদান হিসেবে ব্যাপারটা কেমন হয়ে গেল না খায়রুল? শ্যামলী, তুমি তুমি কোনোদিন আমার কোনো কথা শোনোনি খায়রুল, এমনকি আমি জানিও না তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি। শুধু জানি এভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত কিন্তু আমাদের আর কোনো গতি থাকবে না। তবে চট্টগ্রামের প্রজেক্টটা আমি জানি ফারিয়া সামলাতে পারবে না। আর যদি পারে তাহলে কত টাকার ক্ষতি হবে তোমার? না 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 না, আমি এই বিষয়টা নিয়ে আজকেই দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো। ইয়েস। মনে হয় না তাতে কোনো কাজ হবে, কারণ দুলাভাই হলেন মেয়ে অন্তপ্রাণ বাবা। ফারিয়া যেটা চাইছে সেটাও করে ছাড়বে। এনিওয়েজ, ওই যে অর্ক ছেলেটা, ওর ব্যাপারটা কি বলো তো? ওকে কি ফারিয়ার টিমে নেওয়া হয়েছে? হ্যাঁ। তোমাকে আজকে একটা কথা বলি, মনে রেখো খায়রুল, এই যে অর্ক ছেলেটা না, ও একদিন তোমার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।
এই জায়গাটাতে যদি কবিরকে নিতে পারতে তাহলে তোমার পক্ষটা একটু শক্ত হতো। অ্যাটলিস্ট অফিসে মনির আর কবির এই দুইজন মানুষ তোমার পক্ষে কথা বলতো। ওই অর্ক ফর্ক নিয়ে কিন্তু আমি চিন্তা করি না, আমার চিন্তাটা এখন অন্য কিছু। আমি যদি কোনোভাবে সফল হতে পারি তাহলে চট্টগ্রামের প্রজেক্টটা কোনোভাবেই ফারিয়া ডিল করতে পারবে না। মিঠু, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো কখনো তোমার ঘর থেকেই বের হও না, আজ হঠাৎ করে ছাদে? আরে কি, এটা তো বৌমার কাপড়। বড় বৌমার কাপড় তুমি কোথায় পেলে? ভাবি দিয়েছেন। মিলি দিয়েছে? কেন? আর তোমার কাপড় চোপড় কোথায়? তুমি কি আবার এক কাপড়েই চলে এসেছো নাকি? জি না আন্টি, তাহলে? আসলে বাসের মধ্যে আমার কাপড়ের ব্যাগটা চুরি হয়ে গিয়েছে, তাই ভাবি তার কাপড়গুলো দিল আমাকে পরার জন্য। বাসের মধ্যে ব্যাগ চুরি হয়ে গেছে? কিভাবে? আমার চোখটা একটু লেগে এসেছিল, উঠে দেখে আমার ব্যাগটা আর নেই। তো বাসের লোকজন ধরবে না? এটা কেমন কথা? না, তা তুমি ঢাকায় কেন এসেছিলে? কি হলো, কথা বলছো না কেন? আন্টি, একজনের সাথে দেখা করতে। দেখা করতে? কার সঙ্গে? উনি আমাকে একটা চাকরি দেওয়ার কথা বলেছিল, সেই বিষয়ে কথা বলতে এসেছি। তোমার কাছে ফোন আছে? আশ্চর্য ব্যাপার, ফোন নেই, তুমি তোমার ব্যাগ হারিয়ে ফেলেছো, আমি তো তোমার ব্যাপারে কিছুই বুঝতে পারছি না। আসলে আন্টি, ওনাকে এই বাসার ঠিকানাটা দেওয়া আছে, উনি বেশ কিছুদিন একটু ব্যস্ত থাকবেন, তাই আসতে পারছেন না। দু একদিনের মধ্যে ফ্রি হয়ে গেলেই উনি এখানে আসবেন। তখন কি তুমি তার সঙ্গেই চলে যাবে? দেখি আন্টি, আগে ওনার সাথে কথা বলে যদি কোনো একটা ব্যবস্থা। ঠিক আছে, দেখো কি ব্যবস্থা হয়, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। কি একটা অবস্থা, মোবাইল নেই, ব্যাগ নেই, এভাবে কি কেউ চলতে পারে? আতিক, তুমি আমাদেরকে নিয়ে কি চিন্তা করলে? চিন্তা করার কি আছে, তুমি তো আমার হৃদয়েই আছো। ছাড়ো তো এসব কথা শুনতে আর ভালো লাগে না। আমাদেরকে ইমার্জেন্সি একটা ডিসিশন দিতে হবে। ডিসিশন আমরা দুজনে মিলে যেটা নিয়েছি সেটাই। কিন্তু সেটা ফুলফিল হচ্ছে কোথায়? ইলা, কেন বোঝো না? একটা সিদ্ধান্ত কি হুট করে নেওয়া যায়? যে কোনো কিছু করার আগে একটু সময় নিয়ে করতে হয়। আর কত সময় নেবে তুমি? আমি এভাবে আর পারছি না, আমার রাত হলে ঘুম হয় না। কেন, কি প্রবলেম? রাত হলেই আমার মনে হয় তুমি এই মহিলাটার সঙ্গে বেড শেয়ার করছো, আর এটা ভাবলে আমার মাথা ঠিক থাকে না, আমার অনেক কষ্ট হয়। ধুর পাগলি, এরকম ছেলে মানুষই করলে হয়? শোনো, আমাদের দুজনের রিলেশনটা কিন্তু হয়েছে জেনে শুনেই। হ্যাঁ হয়েছে, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি মিলেকে ডিভোর্স দিবে, তাহলে এখন অবধি তুমি কেন তাকে ডিভোর্স দিচ্ছ না? কিসের এত টান তোমার ওর প্রতি? যে মেয়ে পারলো না আজ অবধি তোমাকে একটা বাচ্চা দিতে। সেই দুঃখ তো আমার ভেতরে আছে, আর সেই শূন্যতাটাও আমার ভেতরে কাজ করে। আমি তোমার সব শূন্যতা দূর করে দিব, তুমি জাস্ট আমাকে একটা সুযোগ করে দাও। চলো আমরা দেরি না করি, আমরা বিয়েটা করে ফেলি। আরে বিয়ে করব বললেই তো আর বিয়ে করা যায় না। মিলিকে ডিভোর্স দিয়ে আমি এই মুহূর্তে কোনো ঝামেলায় যেতে চাই না। তুমি কি বললে? আমাকে বিয়ে করাটা তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে? না, সেটা না। তাহলে তাহলে তুমি তো এটাই মিন করতে চাচ্ছ? না ইলা, আমি তেমন কিছু মিন করিনি।
আমি বলতে চেয়েছি যে আমাদের ব্যাপারটা একটু ভেবেচিন্তে করা দরকার, তা না হলে বিষয়টা লেজে গোবরে হয়ে যাবে। আমি চাই না তোমার আমার বিষয়টা তেমন কিছু হোক। তাহলে আর কবে আতিক? আমি আর কতদিন এভাবে অপেক্ষা করব তুমিই বলো। আমার বাসা থেকে যদি বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে না, তখন কিন্তু আমরা দুইজনেই ঝামেলায় পড়ে যাব। টাকা দিয়ে যাও, সমস্যা হবে না, দেখবে সবাই মুখ বন্ধ করে রেখেছে। আজকে কিছু টাকা দিতে পারবা? বাবার হাতে দিই। জানোই তো বাবা সারাক্ষণ শুধু টাকা টাকা করে। উনি তো আমাকে মেয়ে মনে করে না, মনে করে আমি একটু টাকার মেশিন। থাকো না কিছুদিন টাকার মেশিন হয়ে, তারপর তো তুমি আমার কাছে চলেই আসবে। কি হলো? কিছু না। কিছু না বললে তো হবে না। তোমাকে দেখে মনে হলো যে কিছু একটা দেখে তুমি ভয়ঙ্কর ভয় পেয়েছো। না না, কি দেখে ভয় পাবো? সেটা তো আমারও প্রশ্ন, যে তুমি কি অথবা কাকে দেখে এত ভয় পেলে? আমি যাই। এই দাঁড়াও, দেখো মিতু, তুমি যে কিছু একটা আমার কাছে লুকাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু কি লাভ বলো? এভাবে সত্যগুলো নিজের মাঝে লুকিয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। এটা তো কোনো মানে হয় না, এটা উচিতও না। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো, সামহাও আমি তো তোমাকে হেল্প করতে পারি নাকি? আপনার ভুল হচ্ছে, আমি কাউকে কিছু লুকাচ্ছি না। আর ইউ শিওর? মিতু, এই যে আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কি হয়েছে আমাকে বলো? আপনি আমাকে জোর করছেন কেন? আমি বললাম তো কিছু হয়নি। আর আমি এই বাসায় থাকলে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে জানিয়ে দেবেন, আমি চলে যাব। কোথায় যাবা তুমি? মিতু, আহা বলো কোথায় যাবা? তুমি যাবার মতো জায়গা কোথায় আছে বলো আমাকে। মিতু বলো কিছু। আহা মিতু চুপ করে থেকো না, কিছু বলো। আমি জানি না, কিচ্ছু জানি না আমি। বড় বৌমা, বড় বৌমা। জি আমা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি না আজকে ওই মিতু মেয়েটার সাথে কথা বললাম। মেয়েটার সাথে কথা বলে তো মনে হলো মেয়েটা খুব অসহায়। জি আম্মা, আমার কাছেও সেরকম মনে হয়েছে। ওর নাকি ব্যাগটা গাড়ি থেকে চুরি হয়ে গেছে। ছি ছি, কি দিনকাল পড়েছে। এভাবে যে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে, আর আমরা কিনা ওকে নিয়ে কি উল্টাপাল্টা কথা ভাবছি। উল্টাপাল্টা কেন ভাবতে যাব? মানে মেয়েটা সবকিছুই তো কেমন রহস্যময়। আচ্ছা মা, আপনি কখনো শুনেছেন যে বাসের মধ্যে থেকে একটা মানুষের ব্যাগ চুরি হয়ে যায়? ও মা, তা কেন হবে না? কি জানি বাবা, আমার তো এটা মনে হয় না। আমার তো মনে হয় যে মেয়েটা নিশ্চয়ই আহাল আম্মা নিজেই মিতুর সঙ্গে মিশেছে, আমি নিজেও মিতুর সঙ্গে মিশেছি। মিতু মেয়েটা অনেক ভালো। ভাবি, আপনারা সবাই মিলে এমন ব্যবহার করছেন যে আমি ওকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছি। বিষয়টা এরকম না। মিতু ভালো হোক বা খারাপ তাতে আমার কি, তাই না? আমার তো কিছুই না। আমি এটা বলতে চাচ্ছি যে বাসায় এতগুলো পুরুষ মানুষ, তার উপরে আসিফ আবার আনম্যারিড। আসিফকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বৌমা। তোমার বাবা আসিফের সাথে কথা বলেছে, আর আমি তো জানি যে আমার ছেলে কেমন। আর মিতুর সাথে ও যতটুকুই মেলামেশা করেছে সেটা হচ্ছে মেয়েটাকে একটু সাহায্য করার জন্য। নো প্রবলেম। মিতুকে নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে
আমার কেন প্রবলেম হবে? আমি কেন আগ বাড়িয়ে ওর সাথে শত্রুতা করতে যাব? তাই না? আমি তো আর আগ বাড়িয়ে তার সাথে শত্রুতা করতে যাব না। আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। আম্মা, আপনি কিছু মনে করেন না। আমি জানি মিতু মেয়েটা ভালো, আমি নিজেই ওর দেখাশোনা করব। লামিয়া মনে হয় কোনো একটা কারণে মিতুকে সহ্য করতে পারছে না। লামিয়া যে কি সহ্য করতে পারে আর কি পারে না সেটা তো আজ পর্যন্ত আমিই বুঝতে পারলাম না। তাহলে অর্ক, এটাই ফাইনাল, তুমি ফারিয়ার সঙ্গে কাজ করছো? জি স্যার। ফারিয়ার হাতে এখন বেশ কিছু প্রজেক্ট আছে, মিম আর মনিরও সেই টিমের অংশ। তুমি এক কাজ করো না, ফারিয়ার সঙ্গে থেকে ওই টিমের অংশ হয়ে যাও। ওকে স্যার। তবে হ্যাঁ, ফারিয়ার সঙ্গে কাজ করতে হলে ফারিয়াকে কিন্তু আগে তোমাকে বুঝতে হবে। আমি বুঝতে পেরেছি। ফারিয়া উপরে উপরে করা হলেও ওর মনটা কিন্তু খুবই ভালো। আমার তো কোনো সন্তান নেই, একটাই মেয়ে। ছোটবেলার থেকে ও খুব আদরে মানুষ হয়েছে। আমি বুঝতে পেরেছি স্যার। না অর্ক, তুমি মুখে যতটা সহজ বলছো, ওর সঙ্গে কাজ করা ততটা সহজ না। আমার মেয়েটা খুব বদরাগী আর ডিসিপ্লিনড। নিয়মের বাইরে যদি এক সুতো কেউ যায়, সেটা সে কিন্তু সহ্য করতে পারে না। আমাকে দিয়ে সেরকম কিছুই হবে না স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, তোমার উপর তো আমার বিশ্বাস আছেই, আর বিশ্বাস আছেই বলেই ফারিয়ার অমতেও কিন্তু তোমাকে আমি চাকরিটা দিয়েছি। আই হোপ তুমি আমার সম্মানটা রাখবে। আসলে স্যার, প্রতিটা কাজেরই একটা শুরু থাকে। এই চাকরিটা আমার জীবনের প্রথম চাকরি। আমি যদি একবার সব কিছু বুঝে নিতে পারি। হ্যাঁ, সেটা তুমি পারবে। আমি তোমার রেজাল্ট দেখেছি, ব্রিলিয়ান্ট। এখন তোমার কাজ হচ্ছে যে ফারিয়ার সঙ্গে লেগে থাকা। লেগে থাকতে আমার কোনো আপত্তি নেই স্যার, কিন্তু ম্যাডাম যদি আমাকে সহ্য করতে না পারেন? ফারিয়া যদি তোমাকে সহ্য না করতে পারে, তাহলে তাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। চাকরি করতে হলে এতটুকু তো সহ্য করতেই হবে। জি স্যার। যাও, ফারিয়াকে যা বলার আমি বলে দিচ্ছি, তুমি ফারিয়ার কাছে গিয়ে তোমার কাজকর্ম সব কিছু বুঝে নাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। কোবরা ভাই, এভাবে আমাকে ধরে নিয়ে আসার মানে কি? এভাবে কি বিজনেস হয় বলেন? ইলিয়াস সাহেব যদি একাই সবকিছু এক ছেটে দখল করতে চায়, তার সাথে তো কেউ বিজনেস করতে পারবে না। পারবে কি পারবে না সেটা ইলিয়াসের উপরই ছেড়ে। আপনি শুধু আপনার ভাবনা করছেন। ইলিয়াস সাহেব, আমাকে এভাবে ধরে আনা। এসব আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি মিস্টার শামসু, কিন্তু আপনি আমাকে এই ঘটনাটা ঘটাতে বাধ্য করেছেন। আমি তো যা বলার কোবরা ভাইকে বলেছি। সেটা মনে করেন আমার পোশাক। ইলিয়াস চৌধুরীকে সন্তুষ্ট করতে না পারলে সে তো আপনার মতো সাংস্কৃতিক আনবেই। আপনি কি আমাকে জোর করে ডিল করাবেন? না, মোটেই। ব্যবসায় জোর জবরদস্তি আমি একদম পছন্দ করি না। কিন্তু এখন তো সেটাই হচ্ছে। এটা কেবল একটা মিটিং, আর কিচ্ছু না। এভাবে আমাকে ধরে নিয়ে আসাটা কি মিটিং? ওয়ান কাইন্ড অফ। দেখুন, এক একজনের মিটিং এর স্টাইল এক এক রকম। এটা আমার স্টাইল। এখন আপনি আমাকে বলুন, আপনার কোম্পানির সব প্রজেক্ট আমার সাথে ডিল হচ্ছে, কিন্তু আমি তো অন্যদের সঙ্গে কথা বলে ফেলেছি। আপনার একটা ছেলে কলেজে পড়ে না, কি যেন নাম? বস, নাদিম। ইয়েস, নাদিম। আমি চাই না সামান্য একটা ডিলের কারণে আপনার ছেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। এখন বাকি চিন্তা আপনার। আপনি আমার ছেলেকে? না না, আমি কিছু ফ্রেশ বিজনেসম্যান, কিন্তু কখন কে আপনার ছেলে কি করবে সেটা কিন্তু আপনি বলতে পারবেন। একদিন হঠাৎ করে দেখবেন ছেলেটা কলেজ থেকে আর বাসায় ফিরে, তার লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গার নদীতে। ব্যাপারটা কি খুব ভালো কিছু হবে? কি বলো কুবরা? বস, মিস্টার শামসু, বস কিন্তু ঝামেলা একদম পছন্দ করে না। আপনার সবগুলো প্রজেক্টের ডিল আমাদের কোম্পানির সাথে হচ্ছে, আপনি রাজি হয়ে যান। তাছাড়া আপনার সামনে কিন্তু মহাবিপদ, আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
ঠিক আছে আপনাদের কোম্পানির সাথে আমি ডিল করব, একটু সময় দাও। গুড তোমরা মিস্টার শামসুকে সসম্মানে গাড়িতে করে ওনার বাড়িতে পৌঁছে দাও, ওনার গায়ে যেন ফুলের টোকা না পড়ে। ওকে বস। কি শামসু সাহেব, খুশি তো? পাগলামো কথা। আচ্ছা, ভাবিকে কেউ এই কথা বলে? ভাবি কি তো বলে, আর কাকে বলবো? এগোর আর ভাবি সম্পর্কটা কি এরকম রসে? মারবো একটা চল, আমার এত রসের দরকার নেই। আর তুমি কি বললে, আমার বয়ফ্রেন্ড? রাইট, এক্স্যাক্টলি। এই বয়সে এসে বয়ফ্রেন্ড, তাই না? এই যে মাথা যেমন ভুলভাল কথা বলো না, প্রেমের কোনো বয়স লাগে। তুমি নিজেকে দেখো না, প্রেম করার জন্য এই যে তোমার পাশে। কথাগুলো তোকে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আসলে আমি কোনো ঝামেলায় পড়তে চাচ্ছি না। কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে আমাকে বল।